অবস্থাটা, হ্যাঁ। সো ভয়ঙ্কর কাহিনী। আচ্ছা, এরপর আসেন বোনস এন্ড জয়েন্টস ডিজিজ। বোনস এন্ড জয়েন্টস ডিজিজের মধ্যে এটাকে আমরা বলি হচ্ছে পটস ডিজিজ। পটস ডিজিজ, ফাইন, সুন্দর কথা। তাহলে বোনস এন্ড জয়েন্টস কি হয় এগুলো একটু বোঝানোর চেষ্টা করি। সো বোনস এন্ড জয়েন্টস, ওকে। সো বোনস এন্ড জয়েন্টস এ আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে, ধরেন এটা হচ্ছে আপনার স্পাইন, ওকে। সো স্পাইনের মধ্যে কি আছে, ভার্টিব্রা আছে। সো স্পাইনের মধ্যে কি আছে, ভার্টিব্রা আছে, ভার্টিব্রা, ভার্টিব্রা। ভার্টিব্রার মাঝখানে কি থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ডিস্ক। আচ্ছা, সো এখন মনে করেন একটা মানুষের এই যে ভার্টিব্রাল যে এই সমস্যাগুলো হয়, এটাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। কিছু ডিজিজ, একটা ডিজিজ আছে যেখানে ভার্টিব্রাল বডি এফেক্টেড হয়, ভার্টিব্রাল বডিতে আক্রমণ করে। এটা কালারটা ভুল লিখলাম, লাল কালার দিলে ভালো হবে, দাঁড়ান, লাল কালার দিয়ে লিখি। সো একটা ডিজিজ আছে যেখানে ভার্টিব্রাল বডি আক্রান্ত হয়, আর একটা ডিজিজ আছে যেখানে ভার্টিব্রাল ডিস্ক আক্রান্ত হয়। তাহলে ডিস্ক আক্রান্ত, ডিস্কে যখন ইনফ্লামেশন হয় সেটাকে আমরা কি বলি, ডিস্কাইটিস। এন্ড ভার্টিব্রাল বডিতে ইনফ্লামেশন হতে পারে, ইনফ্লামেশন না, ড্যামেজ হতে পারে। মনে রাখবেন ভার্টিব্রাল বডিকে আক্রমণ করে হচ্ছে মেলিগন্যান্সি, ঠিক আছে। আর ডিসকাইটিস করে হচ্ছে টিউবারকুলোসিস। তাহলে টিউবারকুলোসিস আমরা কি পাবো, ডিসকাইটিস পাবো। ভার্টিব্রাল বডিতে যদি লেশন দেখেন তাহলে আপনি বুঝে যাবেন মেলিগন্যান্সি। যদি আপনি দেখেন ডিস্কে ইনফ্লামেশন, ডিসকাইটিস হয়েছে আগে, তখন আপনি বুঝবেন ভাই এটা টিউবারকুলোসিস, ঠিক আছে। এবং এই যে টিউবারকুলোসিস থেকে যে স্পাইন ডিজিজটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে পটস ডিজিজ। এবং এখানে যখন পটস ডিজিজটা হয় এই জায়গাটাতে একটা সমস্যা সৃষ্টি করে, এবং এই সমস্যাটা আমরা হাত দিলে পাই, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গিববাস, গিববাস, ঠিক আছে। এবং এই গিববাসটা আপনি দেখবেন যখন আসলে পেডিয়াট্রিক এক্সামিনেশন করা হয়, পেডিয়াট্রিক এক্সামিনেশনের একটা অন্যতম পার্ট হচ্ছে বাচ্চার স্পাইন সার্ভে করা। স্পাইন সার্ভে করা পেডিয়াট্রিক জেনারেল এক্সামিনেশনের একটা ক্রুশাল পার্ট, করতেই হয়। কেন আমরা করি, গিববাস দেখার চেষ্টা করি, দ্যাটস ইট। সো এই যে এই কথাগুলো এখানে বলার চেষ্টা করেছে যে এই পেশেন্ট গুলার একটা ক্রনিক ব্যাক পেইন আসবে এবং তার থোরাসিক লাম্বার স্পাইনে ইনফেকশন করবে, এগুলো আপনি জানেন। যে ডিসকাইটিস হয় along with the spinal ligaments, so ডিসকাইটিস হবে, ডিসকাইটিস থেকে পরবর্তীতে ভার্টিব্রাল বডিকে ধরবে, একটা সময় ভার্টিব্রাল বডিটা অ্যাঙ্গুলেশন হয়ে যাবে। সেই এই কথাগুলো আমরা পাই। মানে কি, মানে হচ্ছে ধরেন এইখানে ডিসকাইটিস হইলো, এরপর ভার্টিব্রাল বডিকে ধরলো, তো তার স্পাইনটা কি হয়ে যাবে, আরো বাঁকা হয়ে যাবে। স্পাইনকে আরো বাঁকা আমি কেমনে করব, দেখি করা যায় কিনা। হ্যাঁ, ধরেন স্পাইন মনে করেন আরো বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো যদি এরকম স্পাইন আরো বাঁকা হয়ে যায়, তো এই যে স্পাইনে এরকম আরো বাঁকা হয়ে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে কাইফোসিস। সো পটস ডিজিজ হয়ে স্পাইনটাকে ধাক্কা মেরে বাঁকা করে দিল, বাঁকা করে দিল, এটা হচ্ছে কাইফোসিস। এবং মনে করেন এইটা যদি আমি একটা ভার্টিব্রা বোঝাই, হ্যাঁ, এটা যদি একটা ভার্টিব্রা মনে করেন, এটা একটা ভার্টিব্রা। সো আমরা জানি যে কোনো ভার্টিব্রার নিচে থাকে হচ্ছে ভার্টিব্রাল ডিস্ক, ফাইন, এরপর থাকে হচ্ছে আরেকটা ভার্টিব্রা, ঠিক কিনা। এবং এই দুইটা ভার্টিব্রাকে যদি আপনি পাশাপাশি দেখাই তাহলে এটা একটা ভার্টিব্রা হবে। এই যে একটু উপরে একটা জায়গা থাকে, নিচে একটা জায়গা থাকে, এবং আরেকটা ভার্টিব্রা এখানে থাকবে যার সুপিরিয়র আর্টিকুলার ফেসেট, ইনফিরিয়র আর্টিকুলার ফেসেট, এবং এটা হচ্ছে আপনার স্পাইনাস প্রসেস, ঠিক কিনা। সেই হচ্ছে আপনার স্পাইনাস প্রসেস, ফাইন। সো এইখানে আমরা পাবো হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত ডিস্ক। তো এইখানে সমস্যাটা হবে, সো দিস ইজ ডিসকাইটিস। ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমি আপনাকে তখন ধরে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গা দিয়ে কি বেরোবে, এই যে সোনার চান, এই জায়গাতে বেরোবে হচ্ছে নার্ভস। এই জায়গাতে বেরোবে হচ্ছে নার্ভস, হ্যাঁ। সো দেখুন যে ডিস্কের কাছাকাছি ওই জায়গাগুলো দিয়ে নার্ভ বের হয়, এবং আলটিমেটলি এখানে তো আমাদের স্পাইনাল কর্ড, মিস্টার স্পাইনাল কর্ডটা আছে। সো এই যে স্পাইনাল কর্ডের যে বিভিন্ন নার্ভ রুট গুলো বের হচ্ছে, তো যখন আপনার পটস ডিজিজটা হবে এরকম জায়গায়, এইখানে যখন স্পটস ডিজিজটা হবে তাহলে কি হবে, তাহলে পটস ডিজিজ হওয়া থেকে কি হবে, সো সমস্যাটা হবে হচ্ছে, এটাকে আমরা বলবো নার্ভ রুট কম্প্রেশন হতে পারে। সো পর্যায়ের মানুষ কি বলবে, বলবে যে আমার অমুক পায়ের মধ্যে শুটিং পেইন করতেছে, বার্নিং সেন্সেশন করতেছে। সো নার্ভ রুট ড্যামেজ হতে পারে বা নার্ভ রুট কম্প্রেশন হতে পারে। নার্ভ রুট কম্প্রেশন হলে ফিচারটা হচ্ছে এরকম যে একটা সিঙ্গেল ডার্মাটোমে সমস্যাটা হয়, ইউজুয়ালি একটা সিঙ্গেল ডার্মাটোমে সমস্যাটা হয়। সে যখন আরো কুজো হবে তখন সমস্যাটা বেড়ে যেতে পারে। এবং এইখানে আমরা জানি যে ভার্টিব্রাল যে লাম্বার রিজনে যে ভার্টিব্রা গুলো থাকে, এই ভার্টিব্রা গুলো নিচে থাকে, এখানে আমাদের কোন একটা মাসল থাকে, কি মাসল থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সোয়াস মাসল। হ্যাঁ, দেখবেন যে এইখান দিয়ে সোয়াস মাসল চলে গেছে। হ্যাঁ, এইখান দিয়ে নার্ভ রুট ড্যামেজটা আমি এখানে লিখলাম, সো এখানে নার্ভ রুট ড্যামেজ, ফাইন। সো এদিক দিয়ে দেখবেন যে সোয়াস মাসল চলে গেছে, হ্যাঁ, সোয়াস মাসল। এই যে সোয়াস মাসল চলে গেছে তখন এই ইনফ্লামেশনটা, এই যে ইনফেকশনটা, এটা এই সোয়াস মাসলকে ইনফেক্ট করতে পারে। সেখান থেকে আমরা পেতে পারি হচ্ছে সোয়াস অ্যাপসেস, ঠিক আছে। সেখান থেকে আমরা পেতে পারি হচ্ছে সোয়াস অ্যাপসেস। সো সোয়াস অ্যাপসেস থেকে আরো খারাপ ব্যাপার, সোয়াস অ্যাপসেসের কারণে এই ভার্টিব্রাল আশেপাশে যে মাসলগুলো থাকে, বলা হয় যে প্যারা ভার্টিব্রাল মাসলগুলো তখন স্পাজম করে, প্যারা ভার্টিব্রাল মাসল তখন স্পাজম করে, এবং
এই মানুষটার সিভিয়ার তখন আসলে ব্যাক পেইন শুরু হয়, হ্যাঁ, সে কমন নোয়াইতে পারে না, তার প্রচন্ড রকম ব্যাক পেইন হয়, এই সমস্ত ঘটনা হতে পারে। তাহলে আমরা এখানে শিখলাম যে এই যে প্যারাভার্টিব্রাল এবং সোয়াস মাসলে অ্যাবসেস ফর্মেশন হচ্ছে, এবং ওইসব জায়গাতে এগুলাকে আমরা বলতেছি কোল্ড অ্যাবসেস, ইনগুইনাল রিজনে হয়, এগুলা দেখার জন্য সিটি স্ক্যান এমআরআই করবেন, কারণ আপনি এক্সরে করে ভালো বুঝতে পারবেন না। ফাইন। এবং দ্য মেজর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইজ ম্যালিগন্যান্সি, যেখানে ভার্টিব্রাল বডিটা আক্রমণ হচ্ছে। ওকে, সো টিবি যে কোনো জয়েন্টে ধরতে পারে। আচ্ছা, টিবি থেকে কি হতে পারে? টিবি থেকে অস্টিওমাইলাইটিস হতে পারে। টিবিটা যে কোনো জয়েন্টকে ধরতে পারে, বাট কোন জয়েন্টকে বেশি ধরে? হিপ জয়েন্টকে, নি জয়েন্টকে এটা বেশি ধরতে পারে। এবং টিবি থেকে আরেকটা আর্থ্রোপ্যাথি হতে পারে, সেটা হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল আর্থ্রোপ্যাথি, এটাকে আমরা বলি হচ্ছে পনসেট আর্থ্রোপ্যাথি। তো পনসেট আর্থ্রোপ্যাথিটা আসলে কি? পনসেট আর্থ্রোপ্যাথি, এই যে এইসব জিনিস কিন্তু আপনাদের লাগবে না, বুঝছেন? এই পনসেট আর্থ্রোপ্যাথি সম্পর্কে আমি সবচেয়ে প্রথম জানতে পারছি ইন্টার্নিতে এসে। কি জানতে পারছি? আমার কাছে একটা পেশেন্ট আসছে, এই পেশেন্টটা মনে করেন, এই হচ্ছে আমার পেশেন্ট। এই পেশেন্টের ধরেন এটা হচ্ছে হাতের জয়েন্ট, এটা হচ্ছে পায়ের জয়েন্ট। পেশেন্টের কমপ্লেইন ছিল সবচেয়ে প্রথমে তার একটা শোল্ডার জয়েন্টে পেইন হয়। শোল্ডার জয়েন্টে পেইনের পরে ওই দিন রাতে তার নি জয়েন্টে পেইন হয়। হ্যাঁ, কারণ আমি আরো দুটো জয়েন্ট রাখি, ঠিক আছে, ফাইন। সো এই হচ্ছে কাহিনী। ওকে, তো এখন ওই দিন রাতে তার এখানে পেইন হয়, নি জয়েন্টে পেইন হয়। ফজরের সময় তার হাঁটুর এখানে পেইন হয়। 1-2 সপ্তাহ পরে তার এই জয়েন্টে পেইন হয়, দেন এই জয়েন্টে পেইন হয়, এরকম সমস্যা। সো আমরা তো আসলে জানি না যে রোগটার কি হইলো, কি ডায়াগনোসিস হলো, অনেক ওয়ার্কআপ করা হলো। যাই হোক, তো একদিন রবিদামি স্যার আসছে এবং ওই পেশেন্টের আমি হিস্ট্রি নিয়েছিলাম। সো রবিদামি স্যার বললেন যে দেখেন লোকটার পনসেট আর্থাইটিস আছে কিনা, টিউবারকুলোসিস আছে কিনা। আমি কই কি রে ভাই, কি বলে এসব পনসেট আর্থাইটিস? এসব তো নামও শুনি নাই জীবনে। তো তখন একটু দেখলাম যে পনসেট আর্থোপ্যাথি ইটস কাইন্ড অফ এ মাইগ্রেটরি পলি আর্থোপ্যাথি, ঠিক আছে। সো এটা মাইগ্রেটরি হতে পারে, মাইগ্রেটরি হতে পারে, এবং এটা পলি আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো পলি আর্থ্রাইটিস হতে পারে। সো মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস আমরা কোন রোগে পাই? কুইজ। মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস কোন রোগে পাই? আর এছাড়া রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার পাই। ভেরি গুড। সো রিউমেটিক ফিভারে আমরা মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস পেতে পারি, ঠিক আছে। যাই হোক, সো আসলে শেষ পর্যন্ত ওই পেশেন্টটা মারা যায় উইদাউট এনি ডায়াগনোসিস। এবং পেশেন্টটা প্রফেসর রবিদ জামিল স্যারের আন্ডারে, প্রফেসর আহমেদুল কবির স্যারের আন্ডারে প্রায় 1 মাসের মতো ভর্তি ছিল। এবং লোকটা এত বেশি ভালো ছিল যে সে সমস্ত ইনভেস্টিগেশন তাকে যেগুলো দেওয়া হয়েছে, তাকে ইভেন ধরেন এমআরআই, জয়েন্টের এমআরআই, তার স্পাইনের এমআরআই, ইলেকট্রোমায়োলোগ্রাফি, এরপর ইভেন শেষ পর্যন্ত মাসেল বায়োপসি, সমস্ত কিছু করা হয়েছে। এন্ড সাডেনলি আউট অফ নো হেয়ার লোকটা মারা গেল। আহ, এবং আসলে শেষ পর্যন্ত আসলে ডায়াগনোসিস করা যায় না আর কি। আমার লোকটার জন্য খুব মায়া লেগেছিল, কারণ হচ্ছে যে মানুষটা ভালো ছিল, দেখলেই মানে খুব সম্মান দিয়ে কথা বলতো, খুব ভদ্রবাসী ছিল। সো যাই হোক, এবং ইন্টার্নশিপের প্রথম প্রথম কেস তো তখন আসলে বেশি আবেগ কাজ করতো, খুবই মায়া লাগে। এবং লোকটার কথা আমার এখনো মনে পড়ে। আমি মোটামুটি আমার মানে যে কোনো ব্যাচে আমি এগুলো বলার চেষ্টা করি আর কি। যাই হোক, সো আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সো এই হচ্ছে কথা। সো পনসেট আর্থ্রোপ্যাথি ইজ অ্যান ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড পলিআর্থ্রাইটিস দ্যাট ইজ ইউজুয়ালি রিজলভস উইদিন 2 মান্থস আফটার স্টার্টিং ট্রিটমেন্ট। তাহলে 2 মাসের মধ্যে ভালো হয়েছে, বাট এটা একটু মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস লেভেলেরই থাকে। ফাইন। সো মোটামুটি আমরা এগুলো শিখলাম। এবার আসেন হচ্ছে জেনেটো ইউরিনারি ডিজিজ। সো জেনেটো ইউরিনারি ডিজিজে কি হতে পারে? এরকম অনেক কাহিনী আছে যে কোনো মহিলার অনেক অনেক বছর ধরে বাচ্চা কাচ্চা হচ্ছে না, অনেক বছর ধরে বাচ্চা কাচ্চা হয় না, অনেক গাইনোকোলজিস্ট দেখাইছে। সো অবশেষে এরকম অনেকের পাওয়া গেছে যে গাইনোকোলজিস্ট দেখায় তার জেনিটাল টিবি। তাহলে আপনি মনে রাখবেন যে জেনিটাল ট্র্যাক্টে বা ইউটেরাইন টিবি একটা ইনফার্টিলিটির একটা কজ, এবং একটা আন্ডার রিকগনাইজড কজ। মানে এটা আমাদের একটা ম্যাডাম শেয়ার করেছিলেন যে তিনি প্রায় একটা মহিলার 10 থেকে 12 বছর বাচ্চা হচ্ছে না, সে 10 থেকে 12 বছর টিবি নিয়ে বসে আছে এখানে। টিবি আছে, এবং টিবির সাথে টিবি যে কাজটা করে, টিবি তাদেরকে এন্ডোমেট্রিওসিস করে ফেলে, ঠিক আছে। সো টিবি কি করে ফেলে? এন্ডোমেট্রিওসিস করে ফেলে। সো এন্ডোমেট্রিওসিস সম্পর্কে কি আপনারা জানেন? এন্ডোমেট্রিওসিস কি জিনিস? এন্ডোমেট্রিওসিস এটা নিয়ে কে জানে? এন্ডোমেট্রিওসিস কি? খালি মেডিসিন পড়লে হবে নাকি? Ectopic endometrial tissue outside the uterus. আরে অস্থির। আউটসাইড দ্য ইউটেরাস, ইউটেরাসের ভিতরে হইতে পারে না? এনি আইডিয়া? Adenomyosis মনে হয়। হ্যাঁ, Myometrium. এডেনোমায়োসিস কি এন্ডোমেট্রিওসিস না? হ্যাঁ, দুটো তো আলাদা। না, অবভিয়াসলি না। এডেনোমায়োসিস ইজ দ্য কাইন্ড অফ এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস আমাদেরকে বলতে হবে যে একটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু আউটসাইড দা এন্ডোমেট্রিয়াম। আপনি
এন্ডোমেট্রিয়াম ছাড়া দেখতে মনে হচ্ছে দাঁত, যাই হোক আমি কি একটা হাস্যকর ছবি আঁকছি, যাই হোক। তো যেটা বলছিলাম, এন্ডোমেট্রিয়াম ছাড়া আপনার অন্য যে কোনো জায়গায় যদি এটা হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তার মানে ধরেন এই টিস্যুটা ভিতরের দিকে গ্রো করলো, এটাও একটা এন্ডোমেট্রিওসিস। বাট এই যেহেতু এটা এটা আমার ইউটেরাসের ভিতরে আছে, তখন সেটাকে আমি বলবো অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিস ইজ এ স্পেশাল টাইপ অফ এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, তাহলে ধরেন এইখানে হলো এন্ডোমেট্রিওসিস। সো এইখানে যদি হয় তাহলে তার সমস্যাটা কি হবে? এন্ডোমেট্রিওসিস হলে সমস্যা কি হয়? ধরেন এখানে হতে পারে, রেকটামে হতে পারে, ইন্টেস্টাইনে হতে পারে, হ্যাঁ, পাউচ অফ ডগলাসে হতে পারে তার এন্ডোমেট্রিওসিস। সো এইসব বিভিন্ন জায়গায় এন্ডোমেট্রিওসিস হলে সমস্যাটা কি হয়? কেন তার বাচ্চা হবে না? ভাবতেছি 120 ডিজিজের পরে গাইনোকোলজির একটা কোর্স। আচ্ছা, সো দেখেন, খুবই মজার ব্যাপার। আচ্ছা, সো এটা আমরা বুঝতে পারছি এই জিনিসটা কি, এগুলো হচ্ছে আমাদের ওভারি। এটা একটু সার্চ করি। ফাইন, সুন্দর হয়েছে মনে হয় এখন। আচ্ছা, সো এখন যেখানে এন্ডোমেট্রিওসিস হয় তাহলে আউটসাইডে এন্ডোমেট্রিয়ামের আউটসাইডে একটোপিক টিস্যু, একটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু। এই জিনিসটা সমস্যাটা হচ্ছে যেখানে এন্ডোমেট্রিয়াল টিস্যু আছে, এন্ডোমেট্রিয়াল টিস্যু কিসের প্রতি সেনসিটিভ? কিসের প্রতি সেনসিটিভ বলেন তো দেখি? হরমোনাল চেঞ্জের প্রতি সেনসিটিভ। এই যে হরমোনাল চেঞ্জের প্রতি যে এন্ডোমেট্রিয়াল টিস্যুটা সেনসিটিভ, তাহলে যখন তার মাসে ওই যে 28 দিন তার চলে গেল, 28 দিন চলে গেল, তখন যে তার হঠাৎ করে প্রোজেস্টেরন ড্রপ করে গেল, ইস্ট্রোজেন ড্রপ করে গেল, তখন কি হবে? তখন এই জায়গা থেকে কি হবে? এই জায়গা থেকে ব্লিডিং হবে, ব্লিডিং হবে, ব্লিডিং হবে, ব্লিডিং হবে। তো সমস্ত জায়গা থেকে ব্লিডিং হবে। তাহলে এই মহিলা যে সমস্ত জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, দ্যাট মিন্স তার মিনস্ট্রুয়েশন হচ্ছে, সেই মিনস্ট্রুয়েশনের ব্লিডিং ভিতরে জমা থাকতেছে। এটাই হচ্ছে এন্ডোমেট্রিওসিস। সো যখন এই ব্লাড জমা থাকবে, ব্লাড হচ্ছে একটা হাইলি টক্সিক সাবস্টেন্স। তো ব্লাড যখন হাইলি টক্সিক সাবস্টেন্স, যে জায়গায় আপনি ব্লাড পাবেন সেখানে আপনি কি পাবেন? ব্লাডকে ওয়াল অফ করার জন্য এইসব জায়গায় হচ্ছে ফাইব্রোসিস। তো এই জায়গাগুলোতে কি হয়ে যাবে? একটা সময় ফাইব্রোসিস ডেভেলপ করবে। সো ক্রনিক ইনফ্লামেশন, ইনফ্লামেশন থেকে ফাইব্রোসিস। যখন ফাইব্রোসিস ডেভেলপ করে, ফাইব্রোটিক ব্যান্ড গুলা, এই ফাইব্রোটিক ব্যান্ড গুলা, এই যে আমাদের ইয়া আছে, কি বলা যায় যে এখানে আমাদের ইউটেরাইন টিউব আছে, ফেলোপিয়ান টিউব আছে, এটা বিভিন্ন দিক থেকে টানবে। সো ফেলোপিয়ান টিউবকে যখন বিভিন্ন দিক থেকে টানবে, সো ফেলোপিয়ান টিউবটা এটা এরকম এরকম হয়ে যাবে। ফেলোপিয়ান টিউবটা এরকম এরকম হয়ে আপনার মনে করেন যে ইউটেরাসে আসলো। ফেলোপিয়ান টিউবটা এরকম এরকম হয়ে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে কিঙ্কিং। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কিঙ্কিং অফ ফেলোপিয়ান টিউব। তো ফেলোপিয়ান টিউব যখন কিঙ্কিং হয়ে যায়, তাহলে আপনার এই যে ওভারি থেকে একটা ঠাস করে একটা ওভাম ছেড়ে দিলেন, সেই ওভামটা আসলে অতটুকু এরিয়া যাইতে পারে না। সো ওভাম তো আর আপনার মতো বুদ্ধিমান না, যাইতে পারে না। সো এই কারণে মানুষরা কি ডেভেলপ করে? এইখান থেকে তার ডেভেলপ করবে হচ্ছে ইনফার্টিলিটি। সো এটা হচ্ছে কথা। মনে রাখতে হবে যে জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে জেনিটাল টিবি হতে পারে, সেখান থেকে ডিসইউরিয়া হতে পারে, সেখান থেকে তার ইনফার্টিলিটি হতে পারে, এবং তার স্টেরাইল পায়োরিয়া হতে পারে। হ্যাঁ, সো স্টেরাইল পায়োরিয়াটা এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো স্টেরাইল পায়োরিয়া মানে কি, এটা আমাকে একটু বুঝাই বলেন। সো হোয়াট ডু ইউ মিন বাই স্টেরাইল পায়োরিয়া? এনি আইডিয়া স্টেরাইল পায়োরিয়া কি? অর্গানিজম থাকবে না এখন, মানে ফার্স্ট আমাকে বলেন পায়োরিয়া মানে কি? পাস উইথ ইউরিন, মানে ইউরিনের সঙ্গে পাস এক্সক্রিটেড পাস হবে। না, অ্যাকচুয়ালি পাস সেল ইন দ্য ইউরিন, আর কি সহজ কথা। সো ইউরিনে পাস সেল আমরা পাই। কতটুকু আমরা পাস সেল পাইতে পারি? কখন আমরা ইউটিআই বলি? ইউটিআই বলতে গেলে কি বলতে হবে? 5টার বেশি থাকলে, পার 5 এইচপিএফ, হাইপারফিল্ড। হাইপারফিল্ড, ভেরি গুড। সো হাইপারফিল্ডে 5টার বেশি থাকলে সেটাকে আপনি বললেন যে ফাইন, তার হচ্ছে ইউটিআই হয়েছে। এখন ইউটিআই হলে আপনি স্বাভাবিকভাবে কি খুঁজবেন? আপনি স্বাভাবিকভাবে সেটাকে কালচার করবেন। কালচার করলে আপনি অর্গানিজম পাবেন। বাট আপনি কালচার যেসব মিডিয়া দিয়ে করেন, এইসব মিডিয়ারে টিউবারকুলোসিসের মিডিয়া গনাই ধরে না, সো সে এখানে গ্রো করবে না। দ্যাট মিনস ইউ হ্যাভ পার্সেল ইন দ্য ইউরিন, বাট ওমা, পার্সেল কোত্থেকে আসলো? ভূতে এসে দিয়ে গেছে নাকি? এই যে ভূতে এসে যে পার্সেল দিয়ে গেছে, এটাকে বলে স্টেরাইল পায়োরিয়া। মানে আরে ঘটনা কি, পার্সেল আছে বাট কালচার আসছে হচ্ছে নেগেটিভ। সো কালচারে কোনো অর্গানিজম নাই, তাহলে ভূতের অর্গানিজম আসছে আর কি। সো এই যে কালচারে যে অর্গানিজম নাই, যে ভূতুরে অর্গানিজম, এই ভূতুরে কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে স্টেরাইল পায়োরিয়া। সো স্টেরাইল পায়োরিয়া আমরা পেতে পারি, ইভেন হেমাচুরিয়া পেতে পারি। সো খুবই গুরুত্বপূর্ণ কথা, হেমাচুরিয়া, ফ্রিকোয়েন্সি, ডিজিউরিয়া, স্টেরাইল পায়োরিয়া, এগুলো আমি পেতে পারি। এবং টিবি থেকে এপিডিডাইমেটিস, পোস্টারাইটিস, এগুলো হতে পারে। তো এই যে আমরা সমস্ত কথাবার্তা বললাম, তাহলে একটু দেখি ছবি থেকে। তাহলে ব্রেইনে মেনিনজাইটিস হচ্ছে, সো মেনিনজাইটিস থেকে ক্রেনিয়াল নার্ভ পালসি, হেডেক, ভমিটিং, ব্রেইনে ধরে ফেলে সিজার হতে পারে। লিম্ফোসাইটিক মেনিনজাইটিস কেন? কারণ লিম্ফোসাইট বাড়বে, আলোচনা হয়েছে। মেনিনজাইটিস থেকে অনেক সময় হাইড্রোকেফালাস হতে পারে। বিভিন্ন জায়গায় মেনিনজাইটিসের পাস গুলা যেগুলো আছে, এটা আমার সিএসএফ এর ড্রেনেজ হওয়াটাকে বন্ধ করে দেয় অনেক সময়। হ্যাঁ, পাস গুলা জমে জমে সিএসএফ এর ড্রেনেজ হওয়াকে বন্ধ করে দিলে আপনার হাইড্রোকেফালাস হতে পারে। অনেক সময় ব্রেনের মধ্যে টিউবারকুলোসিসের বিভিন্ন লেশন হতে পারে, সেটা আমরা বলি টিউবারকুলোমা। হার্টের মধ্যে পেরিকার্ডিয়াল ইফিউশন, কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস। লাংসের মধ্যে তো জানেনই, লাংসের বাইরে
এখানে আসেন ব্যাক পেইন, এটা থেকে কাইফোসিস, এখান থেকে কর্ড কম্প্রেশন, এরপর আশেপাশে অ্যাবডোমিনাল এই সোয়াস অ্যাবসেস, অ্যাবডোমিনাল মাস, হ্যাঁ পেটের মধ্যে আসেন মেসেন্টারিক এডেনাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তাহলে দেখেন সবই মোটামুটি আলোচনা করা হয়েছে। অ্যানোরেক্টাল আলসারেশন, অ্যানোরেক্টাল আলসারেশন কেন হবে? ওই যে আপনি খেয়ে ফেলছেন কাফ, সেই কাফ থেকে ইন্টেস্টাইনাল টিবি, ইন্টেস্টাইনাল টিবি থেকে অ্যানোরেক্টাল আলসারেশন, আর সবার ক্ষেত্রেই ফিভার, ওয়েট লস, নাইট সোয়েট। তাহলে দেখেন আপনি একদম পা থেকে মাথা পর্যন্ত ধরে ধরে বলবেন। শুনেন, সবসময় যখন পরীক্ষাতে প্রশ্ন আসবে চিন্তা করবেন, বা যখন আপনি পড়তে যাবেন আপনি কয়েকটা প্যাটার্নে পড়তে পারেন। আপনি নিমোনিক দিয়ে মনে রাখতে পারেন, যেটা একটা মানে একটু লেস কি বলবো যে বেনিফিশিয়াল একটা টেকনিক। নিমোনিক আসলে আমরা ভুলে যাই, so আমরা পা থেকে মাথা দিয়ে মনে রাখবো যে মাথায় মেনিনজাইটিস, চোখে কনজাংটিভাইটিস। দেখছেন কনজাংটিভাইটিস কিন্তু লেখা নাই, বাট ফ্লাইক টেনোলার কনজাংটিভাইটিস হতে পারে কিন্তু চোখে। এবার চোখের পরে আপনি চিন্তা করবেন নাকে, নাকে কিছু হয় কিনা। সো নাকে আমরা যতটুকু আলোচনা করেছি নাকে কিছু হয় না। সো মুখে, মুখেও তেমন কিছু হয় না। তাহলে মুখ থেকে ভিতরে ঢুকে গেলেন ট্র্যাক্টে, সো আপনার ইসোফেগাসে কিছু হয় কিনা, স্টমাকে কিছু হয় কিনা। এভাবে এক একটা অর্গান ধরে ধরে মনে রাখবেন, তখন দেখবেন আপনি পেশেন্ট ইভালুয়েশন ভালো করতে পারবেন এবং আপনার পরীক্ষাতে পয়েন্ট মিস যাবে না। সো আসলে যদি আপনি এই জিনিসগুলো ভালো করে পড়েন, গাইড তো পড়ার দরকার নাই, দেখবেন আপনি নিজে মানে বইও তখন লাগতেছেন, আপনি মনে রাখতে পারতেছেন। সো আমরা সবসময় এইভাবে জিনিসগুলো মনে রাখার চেষ্টা করব।